ডকুমেন্টেশনের প্রেক্ষিতে আমি কথা বলতে পারি এবং 100 বছর পরে ডকুমেন্টারি একই কথাই বলবে। ডকুমেন্ট থেকে যেটা জেনেছি যে মিটিংটা হওয়ার কথা ছিল প্রথমে মুক্তাঙ্গনে, তো এরপরে অল অন এ সাডেন যখন পার্টি অফিসের সামনে যখন চলে যায়, এটা পুলিশ জানতো না। এটা একটা বিরাট কোশ্চেন যে হঠাৎ করে পারমিশন এলো, এখানে মিলিটারিটা শিফট করলো, আবার শিফট করার পরে কাউকে পুলিশকেও জানালো না অন্তত। তাই পুলিশকে যে জানাই না এই ব্যাপারে অনেক এভিডেন্স আছে, কিন্তু ওগুলো বলতে গেলে অনেক লম্বা সময় হয়ে যাবে। এইটুকুই আমি জানি যে তবে হ্যাঁ, গ্রেনেড হামলা হয়েছিল, কারণ হামলাটা কে করেছিল, কেন করেছিল, এটা তো একটা বিরাট প্রশ্ন। এখন হয়তো সেটা জবাব পাওয়া যাবে রাস্তা যদি প্রপার ইনভেস্টিগেশন যদি করা হয়। তো আমি দাবি করবো যেটাকে আন্তর্জাতিকভাবে একটা ইনভেস্টিগেশন যাতে সর্বগ্রহণযোগ্যভাবে নতুন করে আবার হয়, এটা হলে হয়তো আপনারা তখন জানতে পারবেন, তখন আমি জানতে পারবো। তাতে আমি জেনেছি উনি সম্ভবত 23 থেকে 27 মিনিট এই সময়টুকুর মধ্যে উনি ভাষণ দিয়েছেন। এই সময়ের মধ্যে কোনো থ্রোয়িং হয়নি। ওনার বক্তব্য শেষ করার পরে, শেষ করার বক্তব্য উনি সাধারণত জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেষ করতেন, শেষ করার 3 থেকে 5 মিনিট পরে থেকে থ্রোয়িংটা হয়েছে। ইনভেস্টিগেশন এক্সপার্ট যারা, তারাও বলে যে এইটা এমনও হতে পারে যে এই সময়টুকুর মধ্যে তো উনি কখনই এইটা বলার পরে কার স্টেজে অপেক্ষা করেনি, উনি ওনার গাড়িতে উঠে যেতেন, এবং ওনার গাড়ি তো ছিল একদম স্টেজের পাশে, এটা বুলেট প্রুফ মার্সিডিজ গাড়ি। তো এইটা বিলম্বের কারণটা ওই দিনকে যেটা ছিল, যেটা আমরা পরে জেনেছি, সেটা হলো যে উনি যখন নেমে গাড়িতে উঠবেন, মামলা রেকর্ডেও আছে, গোর্কি, মিস্টার গোর্কি বোধহয়, তো গোর্কি নাকি সামনে যায় ওনাকে আপা বলে সম্বোধন করে বলছে আপনাকে আজকে খুব ভালো লাগতেছে বা আপনি খুব ইত্যাদি। তখন উনি দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য। তো উনি যখন দাঁড়িয়ে গেছে একটা স্ন্যাপ দেওয়ার জন্য, স্টেজে যারা ছিল তখন তার পাশে দাঁড়িয়ে গেছে, তারপরে থ্রোয়িংটা হয়েছে আর কি। গাড়িতে যদিও ওনারা ক্লেম করেছিলেন যে গাড়িতে গুলির দাগ আছে বা আছে, তো ওই সময় অন্য একটা কাজে, অন্য একটা পারপাসে FBI-এর একটা টিম ছিল বাংলাদেশে। তো তখন যে দিদেন প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, উনি তো খুবই সিরিয়াস ছিলেন। উনি ঘটনার পরে শেখ হাসিনাকে দেখতে যেতে চাইছেন, বাসা অ্যালাউ করে নাই। এরপরে উনি নিজে যে আমাদের আইবি রহমান সাহেব ওনার ওখানে গেছেন, ওখানে যে চিকিৎসা খবর নিয়েছেন, উনি তো তখন একদম খুবই স্ট্রিক্ট ছিলেন যে কোনোভাবে। তো তখন ওনার নোটিসে যখন আনা হয় যেখানে FBI-এর একটা টিম আছে, তো তখন উনি বলছিলেন ঠিক আছে ওনাদেরকে যদি আমাদেরকে একটু সাহায্য করে কাজে লাগাও। তো FBI টিমটা সদনে গিয়েছিল গাড়িটা দেখার জন্য যে গাড়িগুলি কোথায় লেগেছে। একসময় তো ওরা এটাও ক্লেম করেছিল যে চাকাই নাকি পাংচার হয়ে গেছে আপনার গুলিতে। তো এটা তো একটা ইম্পসিবল, বিকজ পাংচার চাকা নিয়ে, ফ্ল্যাট চাকা নিয়ে বিভিন্ন থেকে সুদর্শন বোঝা, ইটস অ্যাবসলিউট। এবং তখন যেটা জেনেছিলাম যে ওই মার্সিডিজ কোম্পানির জানার পরে তারাই নাকি একটা চ্যালেঞ্জ করেছে যে আমাদের গাড়ি এটাতে এইগুলিতে হবে না, ইত্যাদি ইত্যাদি আর কি। তো ওইটা একটা ফিশি ঘটনা ছিল, ওই গাড়িটার করতে দেওয়া হয়নি, ইন্সপেকশন করতে দেওয়া হয়নি। আমাদের বাংলাদেশ পুলিশ বা ডিএমপি পুলিশকে তো অ্যালাউই করে না, ইভেন FBI টিমটাকে ওনার অ্যালাউ করেনি তখন, এবং ওটাকে অনার করা হয়েছিল। যদিও আইনে কিন্তু ছিল ইচ্ছা করলে ইনভেস্টিগেটিং অফিসার এনিহোয়ার তদন্তের জন্য যেতে পারে, তাকে কেউ বাধা দিতে পারে না। বাট আমরা ওই সময় সরকার বা পুলিশ বিরোধী নেত্রীকে ওইভাবে একটু অতটুকু শ্রদ্ধা বা সম্মান দেখিয়েছে, তখন এই কালচারটা তো ছিল। অন্তত আন্তর্জাতিকভাবে এটা এমন একটা তদন্ত অনুসন্ধান করা উচিত যাতে করে প্রকৃত চিত্রটা বের হয়, অন্তত দেশের জনগণ জানুক, সারা পৃথিবীর মানুষ জানুক যে আসলে ঘটনাটা ঘটেছিল এই। তাহলে আপনি এখন তদন্ত করে যাই করেন, এখন আপনি কি আমার 12.5 বছর ফেরত দিতে পারবেন? আমি যে 12টা বছর, 8.5 বছর ফিউজিটিভ, 3.5 বছর জেল, তারপরে 1.5 লক্ষ টাকা জরিমানা, আর আমার বিরুদ্ধে কিন্তু কনস্পিরেসি, খুন ইত্যাদি এগুলোর বিরুদ্ধে থেকে চার্জ না, মামলাটাই 21 আগস্ট, কিন্তু আমার বিরুদ্ধে চার্জ ছিল হলো কর্তব্যে অবহেলা। আমি আমার দায়িত্ব, আমি তখন DC সাউথ ছিলাম, তো আমি আমার দায়িত্ব পালনে অবহেলা করেছি, সেই জন্য আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আমাকে চার্জশিট করেছে। এখন মজার ব্যাপার, আমি এটাই বুঝতে পারছি যে মজার ব্যাপার আমার কোনো কর্তব্যই ছিল না ওখানে। আমার কারণ ঘটনাটা যেখানে ঘটেছে সে জুরিসডিকশনটা আউট অফ মাই জুরিসডিকশন, ওটা ছিল DC ইস্টের মধ্যে। আমি সাধারণ মানুষ দর্শকদের বোঝার জন্য বলছি যে মনে করেন টাঙ্গাইল জেলায় একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য যদি আপনি ময়মনসিংহের এসপিকে কর্তব্যের অবহেলার জন্য যে আপনি দায়ী করেন, ঠিক আমার ক্ষেত্রেও ঠিক তাই। এবং DC সাউথের যে এরিয়া জুরিসডিকশন, এরিয়া অফ রেসপন্সিবিলিটি যেটা ছিল, ওখানে কিন্তু একটা পিন ড্রপ মানে হয়নি। হ্যাঁ, তো শুধু বোধহয় একটা গ্রেনেড পাওয়া গেছিলো ওই যে আমাদের ওসমানী উদ্যানের মধ্যে, যেটা মিলিটারি আর্মি, তখন তো আমাদের পুলিশের বোম ডিসপোজাল টিম কিন্তু ছিল না। অনেকে বলে যে আমরা মিলিটারিকে ডেকে নিয়ে এসে তাদেরকে বোম উদ্দেশ্যমূলক ডিসপোজ করেছি, নো। তখন ওই সময় প্রসিডিউরটাই ছিল এরকম যে এরকম এক্সপ্লোসিভের কোনো ঘটনা ঘটলেই আমরা আর্মিকে বলতাম, বিকজ ওদের তখন একমাত্র এক্সপার্ট টিম ছিল, পুলিশের ছিল না। এখন তো হয়ে গেছে এটা, এটুকু ছাড়া আর আমি DC সাউথ হিসাবে এটার সাথে আমার দূরতম কোনো সম্পৃক্ততা ছিল না। 2004 সালের অগাস্ট মাসে ঘটনা, এরপরে কিন্তু বিএনপি সরকার আরও 2 বছর 4 মাস ইয়েতে ছিল। ইচ্ছা করলে কিন্তু যদি আসলে আমার যেটা যদি আসলে কোনো থাকতো, ওই সময়ের মধ্যে কিন্তু মামলা ডিসপোজ করে যেতে পারতো, কিন্তু সেটা তখন করেনি। বরঞ্চ যে 2বার এই মামলাটার জন্য, এবং তখন ইম্পর্টেন্ট মামলার জন্য তখন একটা মনিটরিং সেল করেছিল, সেই মনিটরিং সেলে 2বার CID থেকে দিয়েছে যে আপনি পারমিশন, চার্জশিট সাবমিশনের পারমিশন। তখন সাইফুর রহমান ছিলেন লয়ার। সেই ভদ্রলোক কাগজপত্র দেখে বলছে নো, হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ ইনভেস্টিগেটিং রিপোর্ট অফ IO, এবং 2বার ফেরত দিয়েছে উনি। এখন যে অনেকে বলে যে যদিও বিএনপিকে সাপোর্ট করা আমার উদ্দেশ্য না এখানে, কিন্তু কথা হলো যে তাদের সময় কিন্তু তারা 2বার ফেরত দিয়েছে, তার পছন্দ হয়নি। তাদের কোনো মোটিভ থাকতো, কোনো উদ্দেশ্য থাকতো, তাহলে পরে তখনই চার্জশিট দিয়ে ফেলতো।
তো যাও চার্জশিট তখন দেওয়া হয়নি, ওইরকম থাকা অবস্থায় তো হলো আপনার বিএনপিটা টেনিউর শেষ হয়ে গেল, কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো। কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে আইও চেঞ্জ হয়ে গেল, এবং ওই কেয়ারটেকার গভর্নমেন্ট তো জানেন ওটা তো একদম খুবই ফেয়ার অ্যান্ড ছিল। সেই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় তারা যে নতুন করে তদন্ত করলো কেয়ারটেকার গভর্নমেন্টের চার্জশিট, এই 21 আগস্টের মামলা চার্জশিট কিন্তু কখনোই বিএনপি গভর্নমেন্ট দেয়নি। ওইটা দেওয়া হলো সেই মামলাতে চার্জশিট অ্যাকসেপ্ট হয়েছে এবং বিচার শুরু হয়েছে। সেই বিচারে 61 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়ে গেছে। এরপরে তো এই যে 2009 সালে আবার যখন সরকার পরিবর্তন হয়ে আওয়ামী লীগ সরকার আসলো, এসে তো আবার এটাও আইনগত পদ্ধতি যা তারা করেছে আইনগতভাবেই করেছে, কিন্তু সে আইনের কুপ্রয়োগ করেছে। একদিন আমার ওয়াইফের সাথে ওই যে যেদিন বসে আমরা চা খাচ্ছিলাম বিকেলে, তখন তো আমি ওএসডি বাসায় থাকি, টিভির স্ক্রলে দেখা যাচ্ছে যে আমি এবং ওবায়দ চার্জশিটেড, মানে টিভির স্ক্রলে দেখতেছি। তো আমি তো থমকে গেলাম যে আরে হোয়াট ইজ দিস। তো পরে পরে খবর শুনলাম যে আমার তখন যে সিআইডি ডিআইজি এডিশনাল তো মোকলেস ছিল আমাদের ব্যাচে, ওকে ফোন দিলাম যে ভাই হোয়াট ইজ দিস, আই এম সরি, ওরা সে টেলিফোনটা কেটে দিল। তখন বুঝলাম না ঘটনার সত্য, এটা হয়তো না। আমি টিভি স্ক্রল থেকে জানছি যে আমি চার্জশিটেড, আর আমি জানতাম না। এরপরে যখন খোঁজ নেওয়া শুরু করলাম যে কেন কী সমাচার, তখন জানতে পারলাম তাদের একটা বেআইনি একটা অনুরোধ বা আদেশ যাই পারে না কেন, একটা মিথ্যা সাক্ষী দিতে আমি রাজি হই নাই, তারই ধারাবাহিকতায় আমাকে চার্জশিটেড করা হয়েছে বলে আমি পরে জানতে পারছি, এবং তার সত্যতা এবং তার করোবরেশন আমি পেয়েছি। যেহেতু আমি ওদের কথা মতো এই যে কাজটা করি নাই, তো সেই কারণে ওরা আরও অন্য কিছু করে ফেলতে পারে, তখন তো অনেক কিছু করার সুযোগ বা ক্ষমতা তাদের ছিল। এই সতর্কগুলো আমার কলিগরাই করতো, বিকজ আমারই তো সব কলিগরাই ভাই যারা চার্জশিট দিয়েছে, তারপর যে আমার কিছু হোস্টাইল লোকও ছিল, আবার কিছু সহানুভূতিশীল ছিল যাদের বিবেকে লেগেছে যে একটা নির্দোষ ইনোসেন্ট লোক এভাবে দেওয়া হচ্ছে। পরিচিত হলাম আপনার যে 2009 সালের 9ই মার্চ, সোফার আই রিমেম্বার 2009 সালে, মানে এই গভর্নমেন্ট বোধ হয় সোফার আই রিমেম্বার 8ই ফেব্রুয়ারিতে বোধ হয় 8ই ফেব্রুয়ারি 2009 এই আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলো। এরপরে তো আমরাও শুনছিলাম যে আরও তাড়াতাড়ি হবে, কিন্তু 25শে ফেব্রুয়ারি মনে আছে আপনাদের বিডিআর মিউটিনি যে হলো, এই কারণে কিছুদিন দেরি হওয়ার পরে আমার যতটুকু মনে পড়ে 9ই মার্চ 2009 সালে, ওই সময় ওএসডি ছিলাম, মামলা চার্জশিট হয়েছে 11 সালে। আমার যে ক্ষতি, এটা যদি আল্লাহ পূরণ না করে দেয় তাহলে এই ক্ষতি পূরণ করার মতো কেউ নাই, এবং আল্লাহ পূরণ করে দিয়েছে মাশাআল্লাহ আপনাদের দোয়ায়। আমি শহীদ পরিবারের ছেলে, তো সেই হিসাবে আমি বড় ছিলাম, এবং 5টা ভাই বোন, আমার বিধবা মা, আমার মা যখন বিধবা তার বয়স 33 বছর, আর আমার বয়স 10 বছর, আমার ছোটো বোনটার বয়স 10 মাস। এই 6 জন মানুষ আমি যে স্ট্রাগল করেছি 73-74-এর দুর্ভিক্ষ থেকে শুরু করে, এনিওয়ে তো আমার চাকরি ছিল একমাত্র সম্বল, এছাড়া আমার অন্য কোনো আর্নি বা অন্য কোনো ইয়ে ছিল না। আমার শুধু চাকরি যাওয়া না, আমার এরকম বিপর্যয়, আমার তো ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, ধ্বংস হই নাই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। তবে আমাকে ডিউরিং আমি যখন অ্যাবসকন ছিলাম 8.5 বছর প্রায়, আমরা তো ওই ঢাকাতেই ছিলাম আশেপাশে, বাসা চেঞ্জ করতাম। স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে বলতো না যে আমরা তো গুম করি নাই, খুন করি না, নিজেরাই পালায় আছে, বলছো না কথা। তো ওইটা তো আমাদের জন্য আসলে সত্য হতো, আমাদের যদি পেতো উই আর ইন ডাউট জাস্টিস আমাকে এবং ওবায়দকে হয়তো কোর্টে প্রডিউস করতো না, নানান ধরনের ভাবে অনুষ্করণ করে একটা হয়ে গেছিলো। জেলে গেলাম, জাজমেন্ট পর্যন্ত অপেক্ষা করেছি। তখন আমার ধারণা ছিল যে একটা মিথ্যা যেটার সাথে আমি জড়িতই না, সেটা যেহেতু আসামি করে দিছে, তো তাহলে পরে হয়তো শাস্তি হয়তো বড় ক্যাপিটাল দিয়ে ফেলে কিনা। তো 18 সালে যখন হলো, কনভিকশন হলো 18 সালের অক্টোবরে, আর আমি তো তখন আবার যে ডিসেম্বর ইলেকশন হলো, তখন ডামাডোল কোর্ট ঠিক মতো চলে না, এই জন্য ইলেকশনটা হয়ে যাওয়ার পরে আমি জানুয়ারি মাসের 30শে জানুয়ারি 3 মাস পরেই আর কি সারেন্ডার করলাম। জেলখানা তো আপনার ক্লাস 1 অফিসার হলে অটোমেটিকলি ডিভিশন পাওয়ার কথা, আর কোনো পারমিশন লাগবে না। এই সরকারের সময় হয়েছে, একটা চিঠি ইস্যু হয়েছে। তো আমি যে কোর্টে হাজির হলাম, আমরা তো দুজনে একসাথেই হাজির হয়েছে, আমি এবং ওবায়দ। ও তখন এসপি এবং আমি ডিআইজি হিসাবে করলাম। তো আমরা তখন কোর্টে প্রেয়ার দিলাম, আমার লয়ার, যে জামিন যখন হলোই না তখন তাহলে তাদেরকে ডিভিশন দেওয়া হোক। তো সে লিখে দিল অর্ডার শিটের মধ্যে যে অ্যাজ পার জেল কোর্ট জামিন দেওয়া যাও। গেলাম ওইখানে, এরপরে ওখানে একজন ভদ্রলোক ছিলেন জেল সুপার, সুব্রত কুমার বালা আর সামথিং লাইক দ্যাট, মনে নাই আমার এরকমই। তো সে দেখে বললো যে এটা আমাদের গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন আনতে হবে। কেন? যেহেতু আপনি সাজাপ্রাপ্ত আসামি। ফাইন, আনেন, পারমিশন আর পাঠায় না। পাঠার পরে যখন আমি নিজেই একটা অ্যাপ্লিকেশন করলাম, ওটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওই যে কাছে, তখন কেরানীগঞ্জ থেকে আর কি, প্রথমে তো কেরানীগঞ্জে ছিলাম, যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঢাকার কাছে করলাম। বেচারা যাই হোক, যেমনি হোক মাস 3 পরে সে অর্ডারটা করছে আর কি, যদি ততদিন আমি কাশিমপুরে চলে আসছি। তো সেই অর্ডার যখন আসলো, সেই অর্ডার যখন তাকে দেখালাম জেল সুপারকে, সে খুব ফিউরিয়াস হয়ে গেল, এটা সে করবে না। সে তখন প্লি দিল যে এটা তো ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অর্ডার, গাজীপুরটা আনতে হবে। মানে আপনি দেয়ার আর সো মেনি ওয়েজ টু সে নো, আর সরকারি ক্ষমতা হাতে থাকলে পরে তো থাকেই, ওটা তো দিল না। এরপরে আমি আবার ওটা যখন দিচ্ছিল না, পরে আবার আমি একটা অ্যাপ্লিকেশন করলাম আইজি বরাবর, আইজি প্রিজেন্সের কাছে, আমার এই দুটো কোর্ট অর্ডার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্ডার পর আমাকে দেওয়া হচ্ছে না। এইবার আমাকে মানে বলা হলো যে যদি আনঅফিসিয়ালি বলা হলো যে আমি যদি বেশি নাড়াচাড়া করি তাহলে আমাকে ঠাকুরগাঁও অথবা এমন জায়গায় পাঠিয়ে দিবে যেখানে সেল নাই, আপনার ডিভিশন তো পরে থাকে, আপনার সাধারণ কয়েদিশে থাকতে হবে। এই অথরিটি আবার জেল অথরিটি আছে, যে কোনো জায়গায় আপনি ট্রান্সফার করে দিতে পারে।
আমি তখন থেমে গেলাম। এরপর একটা ছেলে জেল সুপার আব্দুল জলিল, উনি তখন তো একটা কম্পিটিশন ছিল যে কে কত বেশি ইয়ে করতে পারে, টর্চার করতে পারে। তো উনি যা শুনছে যে এরকম আমি সেলে থাকি, একা থাকি ন্যাচারালি, আমার সাথে আর যারা ছিল সবাই একা একাই ছিল। ইভেন যে যে আপনার ওই যে কক্সবাজারের মাদক মামলা টামলা আসামি যারা তারাও একাই ছিল। তো ওনাকে উনি বলছেন আমি একা থাকতে পারবো না, আমার সাথে মিনিমাম আরও দুজন থাকতে হবে সেলের মধ্যে। তো জেলার কী নামটা ছিল ভদ্র জেলা সাহেব বললো যে আপনার এখানে তো লোক দিতে বলছে সুপার সাহেব, কেন? কয় না আপনি একা থাকতে পারবেন না, আপনি সবাই দুজন থাকতে হবে। আমরা যে ভাই সবাই থাকতেছে এখানে, আমি ভাই কী অপরাধ করলাম? কয় না উনি বলছে তো, এবং শুধু তাই না, সে বলছে দুজন মাদক সেবী সে দিতে হবে আমার সাথে। তো আপনারা তো জানি আপনাদের জেলের সেলের সম্পর্কে আইডিয়া আছে কিনা, 20 ফিট বাই 12 ফিটের রুমের মধ্যে হাফ ওয়াল দিয়ে বাথরুম আর ওখানে থাকা। তো আমি তখন বললাম যে ভাই এত অত্যাচার। তারপরে ওনার ঠিক আছে দুজন অন্তত একজন দাও তাহলে। তারপরে একজনে রাজি করালাম। একজন ছেলে আমার সাথে মানে ডিভিশন তো হয়নি। তারপর যখন সেলে ছিলাম সেখানেও আমাদেরকে ওই ইয়ের সাথে মাদক সেবীর সাথে বসে থেকে আমাদেরকে কাজ করতে হয়েছে আর কি।